হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। ঘুম থেকে উঠে আজকে সকাল সকাল ফ্রেশ ট্রেশ হয়ে মাই বসলো চুলের যত্ন নিতে। মাঝে বেশ কিছুদিন এখানে না থাকায় চুলের একেবারেই যত্ন নেওয়া হয়নি। আর এই গরমের মধ্যে চুলের যে কি পরিস্থিতি হয় আমি না কখনো কখনো নিজেই বুঝে উঠতে পারি না। আর আমি যতই কিছু করে নিই না কেন, মার হাতের যত্ন ছাড়া আমার চুল কোনোভাবে ঠিক হবে না। পাগল নাকি? ঠান্ডা ঠান্ডা লাগছিল। ঠান্ডা? এই গরমের মধ্যে ঠান্ডা কোথা থেকে লাগে? আমার শোয়ার দে, এখানে এমনি ফ্যানে হাওয়া নাই। এখন অলমোস্ট 11:30 মতন বাজে। আমি এই রান্না বসিয়েছিলাম, বসিয়ে এখন বাবা ফোন করলো, একটুখানি আমাকে বেরোতে হবে। বাবা এই কাছাকাছি আমাদের এখানে এসছে একটুখানি। অ্যাকচুয়ালি তোমাদের তো বলেইছিলাম যে আমাদের ওই ঘরের ওই যে ওয়াশরুমটা হচ্ছে ওইখানটা টাইলস লাগানোর ব্যাপার আছে, তো সেটা একটু দেখতে যাব। তোমরাও আমার সাথে চলো, কারণ বাবা অলরেডি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছে। আমি আর বেশিক্ষণ কথা বলতে পারবো না, রাস্তায় গাড়ি নিয়ে যাবো, যেতে এতেও কথা বলতে পারবো না। একবারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, তোমরাও দেখে আসবে, চুজও করে আসবে যে কোনটা নেবো না নেবো। হ্যাঁ, গোপুল এখন স্নান করতে যাবে, ওর এখন এই জন্য খুশি খুশি মন। স্নান করবে গরমের মধ্যে, জামা প্যান্ট পরবে নতুন। ঠিক আছে, চলো আর গল্প না করে বেরোই এবার। এই যে পৌঁছেও গেছে, কিন্তু না আসলে তো নয়। বাইরে এত রোদ ছিল না, রোদের মধ্যে বেরোতে আমার বড় অস্বস্তি লাগে। কিন্তু ঘরে বসে থাকলেও তো হবে না, কাজগুলোর জন্য তো বেরোতেই হবে। আর বাবা অলরেডি আগে থেকে এসে সমস্ত কিছু চয়েস করে বসেও আছে, কিন্তু আমার তো তাতে হবে না। আমাকে নিজের মতন করে আবার চয়েস করে দেখতে হবে, তারপরেই আমি নেব। আমাদের বাইরের ওয়াশরুমটাতে তো তোমরা দেখেইছো, ওখানে অলরেডি টাইলস লাগানোই আছে। যেহেতু তার পাশেই আরেকটা ওয়াশরুম হচ্ছে, তাই জন্য সেটার সাথে ম্যাচ করে কিছু একটা নেব, ওটাই ডিসাইড করে এসেছি। আমি ডিসাইড করলেও মা মোটামুটি ইনস্ট্রাকশন দিয়েই দিয়েছে যে আগেরটার মতন একটু মিলিয়েই আনিস, যেন দেখতে ভালো লাগে দুটো পাশাপাশি। তবে আমার টাইলস না মোটামুটি খুব একটা ডার্ক শেড ভালো লাগে না, আমার সবসময় একটু কন্ট্রাস্টে হালকা শেডই ভালো লাগে। তবে এই পাতা ফুল এগুলো না একটু পুরনো হয়ে গেছে, যদিও নতুন মডেলের মধ্যেই এসছে, কিন্তু আমার না খুব একটা ভালো লাগছে না। আমি সবসময় একটু ইউনিক কিছু খুঁজি। আর এই যে সামনের এটা দেখছো, বাবা এটা পছন্দ করেছে, কিন্তু আমার এটা আবার ভালো লাগছে না। ঠিক ভালো লাগছে না বলবো না, আমি একটু অন্যরকম কিছু খুঁজছি। জানোই তো আমি ইদানিং একটু বেশি খুঁতখুঁতে হয়ে গেছে। তবে যে জিনিসটা একবার আমার চোখে লেগে যায় সেটাকে আমি চেঞ্জ করে অন্য কিছু নিই না, কিন্তু তার আগে আমি অনেকগুলো চেষ্টা করি দেখে নেওয়ার। ওই দাদাকে বললাম আমাকে আরো কয়েকটা দেখাতে, তার মধ্যে এইটা আমার বেশ পছন্দ হয়েছে, আর এইটা তো আমার খুব বেশি ভালো লেগেছে। তবে আমার আর আমার বাবার মধ্যে প্রিলিমিনারি একটা মতের পার্থক্য তো থাকবেই। আমার যেটা পছন্দ হবে বাবার সেটা পছন্দ হবে না, আবার বাবার যেটা পছন্দ হবে আমার সেটা পছন্দ হবে না। তারপর দুজনে একটা মাঝপথে এসে একটা জিনিস ডিসাইড করা হয়, হয় বাবা বাবারটা স্যাক্রিফাইস করে আর নাহলে আমি আমারটা স্যাক্রিফাইস করি, ওটাই আর কি। তবে জানো তো, আগের বার যখন টাইলস পছন্দ করতে গেছিলাম আমাকে অনেকটা দূরে যেতে হয়েছিল, প্রায় কল্যাণীর কাছাকাছি। এখন সমস্ত কিছু ঘরের পাশে হয়ে যাওয়ার জন্য খুব একটা বেশি অসুবিধা হতে হয় না। তবে টাইলসের কালেকশনগুলো আমার এখানে খুব বেশি ভালো লাগলো। আর বাড়ির কাছেই এতটা বড় একটা শোরুম হয়ে গেছে সেটা আমার ধারণার বাইরে ছিল। আর ইনি না বাবার একটু চেনাশোনাও আছে। বাবার আবার এই টাইলসটাও খুব পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লাগছে, একটু 3D মতন, কিন্তু এটার কন্ট্রাস্ট কিছু নেই, উপর থেকে নিচ অব্দি একই রকম। অ্যাকচুয়ালি আমরা না কোনো রকম কালার করব না, একমাত্র সিলিং এই কালার করব, আর টপ টু বটম পুরোই আমরা টাইলস লাগিয়ে দেব, এটাই ডিসাইড করেছি। আর এখন না সমস্ত কিছু একটুখানি দেখি চারিদিকে যে ম্যাটের ব্যাপারটা একটু বেশি, সে মেকআপই বলো আর টাইলসই বলো আর যাই বলো। এই টাইলসটা আমার একটু ইউনিক লেগেছে ঠিকই, কিন্তু ওই যে যেটা পছন্দ একবার আমার লেগে যায় সেটা ছাড়া তো আমি আর কিছু অন্য ভাবতেও পারি না। এই টাইলসটা আমার পছন্দ হয়েছে আর ওই টাইলসটা বাবার পছন্দ হয়েছে, এখন জানি না কোনটা নেব সেটা ডিসাইড করে উঠতে পারছি না। আমার তো এটা পছন্দ হয়েছে, তাই দাদাটা বারবার বোঝানোর চেষ্টা করছে যে এই টাইলসটা এমন ভাবে লাগালে খুব ভালো লাগবে দেখতে, কিন্তু বাবার আবার এটার থেকে ওটা বেশি পছন্দ হয়েছে যেহেতু। আর আমাদের যেহেতু আগের ওয়াশরুমের টাইলসটা একটু স্কাই স্কাই কালারের আছে, কিন্তু ওটার সাথে মিলিয়ে আমি কিছু আর নিতে চাইলাম না, একটু ডিফারেন্ট কিছুই ট্রাই করব ভাবলাম। এবার আসলাম ফ্লোরের জন্য টাইলস ঠিক করতে। আমার বাবার সবসময় একটু গ্লসি ব্যাপারটা বেশি পছন্দ, তাই টাইলসের নিচে লাগাবে দেখে বলছে একটু গ্লসি কিছু নেই। তবে নিচে লাগানোর জন্য তো জলে স্লিপ করবে দেখে গ্লসি কিছু তো ইউজ করা যায় না, করা হয় ম্যাট। তাই ওরা বারবার বলছে তোমরা ম্যাট কিছু চুজ করো, কারণ না হলে স্লিপ করে যেতে পারে। এখানে মোটামুটি সব কালেকশনই আমার ভালো লেগেছে, তবে ওটার সাথে মিলিয়ে আমি একটু ইউনিক কিছু ট্রাই করছি, দেখা যাক। দেখো, যবে থেকে আমি এই পরিবারের সদস্য হয়েছি আমি মনে করি কোনো কিছুই আমার একার চয়েসে করা উচিত না, তাই তোমাদের সব সময় সাথে নিয়ে আর তোমাদের ওপিনিয়নটাও জানতে চাই। এইটা আমার বেশ ভালো লেগেছে, কিন্তু
ভাবছি কি করব না করব। তবে কোনটা আমরা ডিসাইড করেছি সেটা তোমাদেরকে এখন জানাবো না, যখন লাগানো হবে টাইলসটা তখন তোমাদেরকে বলবো যে কোনটা আমাদের পছন্দ হলো। তবে তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে আমি আর বাবা যেটা চুজ করলাম সেটা কোনটা তোমাদের বেশি ভালো লাগলো, বাবারটা না আমি যেটা চুজ করলাম সেটা। আমার একটা প্রবলেম আছে জানো তো, যখন আমি কোনো দোকানে যাই আর অনেক কিছু দেখি তখন আমার মনে হয় আমি সবটাই যেন কিনে নিয়ে চলে আসি। তার জন্য তো আমাকে আম্বানির ফ্যামিলিতে জন্ম নিতে হবে। আর এই দাদা তো আমাদের দেখাতে দেখাতেই পাগল হয়ে গেল, কোনটা নেব সেটাই ডিসাইড করে উঠতে পারছি না। ভালো তো সবকটাই লাগছে কিন্তু সিলেক্ট কোনটা করব সেটাই এখনো ক্লিক করে উঠতে পারেনি। দেখো কোনো কিছুর জন্যই আমি রিগ্রেট রাখতে চাই না, যে সেকেন্ড টাইমের তো কোনো অপশান নেই। একবার লাগিয়ে ফেলার পর সেটা তুলে আবার পরে এটা পছন্দ হলো, এটা তো আমি লাগাতে পারবো না, আর ভালোর কোনো শেষ নেই। তবে যেটা আমার বেস্ট মনে হয় সেটাই সবসময় নেওয়ার চেষ্টা করি, পরে যেন আমি রিপেন্ড না করি। তবে এই দাদা যত রকমভাবে বোঝানো সম্ভব তত রকমভাবে আমাকে আর বাবাকে বোঝানোর চেষ্টা করছিল। বাবা যদিও খুব অল্প সময়ই পছন্দ করে নিতে পারে, কিন্তু আমার আবার সেটা হয়ে ওঠে না। তাই কাকু নিজে ছুটে এসেছে দেখানোর জন্য যে কোনটার সাথে কোনটার কন্ট্রাস্ট করলে ভালো লাগবে। এই বাড়িতে ঢুকে চারিদিক অন্ধকার করে একটু বসলাম, বিশ্বাস করো বাইরে এত রোদ আর এত বাজে গরম, পুরো মানে একটু কতক্ষণ আধ ঘন্টার জন্য মানে যাওয়া আসা সব কিছু মিলে লেগেছে। পুরো জাস্ট মনে হচ্ছে মানে শেষ। কি করে মানুষজন বাইরে কাজ করছে এই রোদের মধ্যে, মানে শুধু ভাবি কত মানুষের কত কষ্ট করে তাদের উপার্জন করতে হয়। ঘরের অবস্থা দেখো, একদম পর্দা ফর্দা দিয়ে দিয়েছে। আর আমাদের না এই ঘরটাতে এই পাশ থেকে কন্টিনিউ রোদ ঢুকতে থাকে, যার জন্য এটা বন্ধ করে দিয়ে একদম, তাহলে ঘরটারও অন্ধকার থাকে আর ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। কারণ দুপুরবেলা আমাদের এসি চালাতে হয় না, কারণ সেই লেভেল ঠান্ডা গরমটা থাকে না, কারণ যেহেতু ওপরে ঘর আছে। কিন্তু এই রোদের তাপের জন্য না ঘরটা গরম হয়ে থাকে। এই ঘরটাতে আর কদিন পর থেকে দুপুরবেলাতেও এসি চালাতে হবে। আর ওই ঘরটার কথা তো ছেড়েই দাও, ও হচ্ছে ন্যাচারালি একদম সব কিছু তৈরি করে, গরমকালে ঠান্ডা আর শীতকালে গরম এরকম। আর আমাদের ঘরের এই যে দেখতে পাচ্ছ না, ওই যে ভেন্টিলেশনটা না ভেন্টিলেটর কিছু একটা বলে, আই ডোন্ট নো, ওই জায়গাটার থেকেও দুপুরবেলা করে মানে যখন ওই সূর্য একদম এইদিকে চলে যায়, অস্ত যাওয়ার মুখে একদম হয়ে আসে, পুরো একদম রোদ এরকম ফিনকি দিয়ে আসে। এখন একটু রেস্ট নিয়ে যাব রান্না করতে, কারণ মা অলরেডি পুজো দিতে চলে গেছে। আজকে অনেকদিন পর আমাকে আবার কিচেনে দেখতে পাবে। একটু রেস্ট নিয়ে কিচেনে নিয়ে আসলাম তোমাদের, কিন্তু কিচেনে একটা কাণ্ড ঘটে বসে আছে। আমি এখানে চাল কুমড়ো মা কেটে রেখে গেছিলো, আমি চাল কুমড়োটা ফোড়ন টোড়ন দিয়ে চাল কুমড়োটা বসিয়ে ঢাকা দিয়ে ঘরে বিন্দাসলি শুয়ে শুয়ে আরাম করছিলাম। এবার হালকা স্টিমে দিয়ে গেছিলাম, কিন্তু হালকা স্টিমটা ঢাকার পর কতক্ষণ থাকবে আইছে, তারপরে এই ব্লান্ডার হয়ে গেছে। এখন তো মা জানতে পারছে না, এখন তো মা কিছু বলবে না, যে এই হয়েছে ব্লান্ডার। তাও হঠাৎ করে মনে বললো আমি দৌড়ে এসেছি, তাও এইটুখানিকে বাঁচাতে পারিনি, আর বাকি অনেকটাই বাঁচাতে পেরেছি। মানে কিছু না কিছু ব্লান্ডার আমার হবেই জানো, আর এত আরাম করার ফল তো এটা হবে, এটা তো নর্মাল ব্যাপার। যদি গরম এতটাই লাগছিল আমি বসে একটু ভাবলাম রেস্ট নিই, আর ওটা তো বসিয়ে এসছি, আর বসিয়ে যে আমি পুরোপুরি ভুলে যাবো সেটা আমি বুঝতেই পারিনি। ব্লগে যখন মা রাত্রেবেলা দেখবে তখনই চিল্লামিল্লি করবে। এখন তো মোটামুটি ঠিকই আছে। এই সমস্ত কিছু ধুয়ে ধায়ে একটু মেজে ঘষে তারপরে এটাকে বসালাম। আর চাল কুমড়ো এমনিও অল্প একটুখানি, তারপরে পুড়ে গেছে যেই পরিমাণটা অনেকটা বেশি না, কিন্তু তাও যাই হোক পুরোতে গেছে। আর অল্প একটুই আজকে মা চাল কুমড়ো কেটেছে। তবে জানো তো আজকের ওয়েদারটা একটু অদ্ভুত রকম, কখনো রোদ উঠছে খুব, এই তো তোমাদের বললাম যে খুব রোদ উঠেছে, আবার এখন পুরো চারিদিকটা পুরো দম ধরে আছে, রোদ নেই কিন্তু অসহ্য মার্কা গরম। এত গুমোট ওয়েদার হলে গরম হবে না বলো তো? পারা যাচ্ছে না একদম গরম। কিন্তু কি করবে, তোমার তো আমার সঙ্গ দিতেই হবে, আড্ডা না দিলে কি করে হবে? আমি তো বোর ফিল করবো, রান্নায় এনার্জিটা আনার জন্য তো তোমরাই আমার ইন্সপিরেশন, এটা বুঝতে হবে। ওয়েদারটা ভারী জ্বালাচ্ছে, তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, সেই রকম আকাশটা করে রয়েছে, কিন্তু না, বৃষ্টি তো আসবে না। একটু পরেই দেখবো রোদ উঠে গেছে, পুরো ওয়েদারটা চারিদিকটা বৃষ্টিরই আভাস, মানে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, দম ফাটা সেই পূর্বাভাসই করে আছে, কিন্তু অবস্থা না সেটা।
এদিকে চাল কুমড়োটা পুরোপুরি হয়ে গেছে, তবে একটু মুগ ডাল ছড়িয়ে দিয়েছিলাম মাঝে একবার এসে। তবে আমি না কোনো মশলা ব্যবহার করি না যখন চাল কুমড়ো রান্না করি। আমি মূলত অন্যান্য সময় চাল কুমড়ো একটু ভাজা মুগ ডালই ব্যবহার করি, তবে আজকে আর না ভেজে কাঁচা মুগ ডালই দিয়ে দিয়েছি। চেখে দেখেছিলাম বেশ ভালোই লাগছে খেতে। ভাতের জলটাও বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি তো একটু বেশি করেই জল গরম করে নিই সবজিতে ব্যবহার করার জন্য, ওটাই তুলে নিয়ে এবার চালটা দিয়ে দিচ্ছি। তবে এত গরমের মধ্যে রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রান্না করাটা যে কি কঠিন কাজ, মন তো মানতে চায় না, কিন্তু বেঁচে তো থাকতে হবে। সময় হলেই যেন পেটে চুচোটা ডন দিতে থাকে। এই গরমে রান্নাঘরে কাটানো প্রতিটা মুহূর্ত যেন অস্বস্তিকরের মতো। কিন্তু কি করা যাবে, উপায় তো নেই। সবকিছুর একটা নির্দিষ্ট সময় ছুটি থাকে, কিন্তু রান্নাঘরে কাজটা যেন একটা দিনের 24 ঘন্টার মধ্যে অর্ধেক সময়টাই নষ্ট করে নেয়। আমার মনে হয় ঘরের মেয়ে বউদের সাথে যতটা রান্নাঘর সময় কাটাতে পছন্দ করে, ঘরের অন্য কেউ তার 1% করে বলে আমার মনে হয় না। হাঁপিয়ে গিয়ে তোমাদের একটু বাইরে ঘুরতে নিয়ে আসলাম। আকাশটাও সূর্য মামার সাথে তাল মিলিয়ে কেমন জ্বালাতন শুরু করেছে দেখো। চারিদিকে রোদের দেখা মাত্র নেই, কিন্তু এমন গুমোট গরম করে বসে আছে। কবে থেকে শুনছি বৃষ্টি হবে, মেঘগুলো এসে একসাথে বন্ধুত্ব করে, তারপর যে ওদের কি হয় মনে হয় ঝগড়াঝাটি করে আবার আলাদা হয়ে যায়, আর বৃষ্টি হয় না। এখানকার আকাশটা দেখলে এখন কি মনে হচ্ছে তোমাদেরই বলো। মেঘগুলো একটু একটু করে সাহায্যে বৃষ্টির জন্য আজ তবে সিগন্যাল দিচ্ছে একটু যে বৃষ্টির চান্স হতে পারে বোধ হয়। তবে বাইরেটা দেখতে ভারী সুন্দর লাগছে, কেমন ছবি আঁকা মনে হচ্ছে। আর তো বাইরে দাঁড়িয়ে থাকা পসিবল না, রান্নাটা তো কমপ্লিট করতে হবে, তাই ঘরে নিয়ে আসলাম আবার তোমাদের। এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দেবো। ডাল মা আগে থেকে সিদ্ধ করেই রেখে গেছিল, এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়ে আর আমাদের বাড়ির গাছের আম দিয়ে দিলাম। আমার না আম ডাল খেতে এত ভালো লাগে। আম ডাল, আমের টক, পুরো গরমকালটা জুড়ে আমার মনে হয় শুধু আম ডালই খেতে থাকি রোজ রোজ। আর এবছর যেন আরো আমার আম ডালের ক্রেভিংটা অনেক বেশি বেড়ে গেছে। তবে তেলে কিছু ছাড়লেই কেন যে আমার সাথে এত ফাটাফাটির ব্যাপার হতে থাকে আমি বুঝেই উঠতে পারি না। কি যে আমার সাথে এত শত্রুতা আছে, আমি আসতেই দিই কিন্তু কেন যে ফাটে কি জানি বুঝেই উঠতে পারি না। নুন হলুদ দিয়ে আমটাকে ভালো করে একটু ভেজে এটাকে ঢেকে সিদ্ধ হতে দেবো। আর ওদিকে আমি এখন আমার খাওয়ার প্রিপারেশন করব। মায়ের যতই দেরি হোক না কেন, মা রোজ খাওয়ার বানিয়ে আমার জন্য রেখে ঢেকে ঢুকে যাবে, কিন্তু আমার যে ওই না ছেঁকে আরেকবার খেলে হবেই না। কি যে আমার একটা বাতিগ্রস্ত ব্যাপার আমি বুঝেই উঠতে পারি না জানো তো। রান্না করতে করতে খাবার বানিয়ে খেতে আবার আমার দেরি হবে বলে মা পরিপাটি করে সব তৈরি করে রেখে যায়, কিন্তু এই ছাকার প্রবলেমের জন্য সেই আমার খেতে খেতে লেট হয়েই যায়। কিন্তু মায়ের শঙ্খের আওয়াজ পেয়ে আজকে ভাবলাম তাড়াতাড়ি খেয়েই নি, না হলে কপালে দুঃখ আছে আসলে। আমি বুঝতে পারি না আমার দেরি হয়ে যায় না আমার মনে থাকে না কি জানি। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ করা ডালটা পুরোপুরি ভাবে ঢেলে দিলাম। আমি আবার আম ডালে না একদম মিষ্টি দিতে পছন্দ করি না। টক মিষ্টি ডালটা খেতে আমার একদম ভালো লাগে না। আম ডাল টক টক হবে, ওটা খাওয়ার যে স্বাদ সেটা টক মিষ্টিতে কি পাওয়া যায় বলো তো। আমি, বাবা, মা, আমাদের বাড়ির কেউই না ওই টক মিষ্টি ব্যাপারটা পছন্দ করে না। কিন্তু রুডিদের বাড়িতে আবার পাপার, মামাম, রুডি সবাই না এই টক ডালটাতে টক মিষ্টিটাই পছন্দ করে। কিন্তু কি করা যাবে, আমার দৌলতে তাদের আর টক মিষ্টি ডাল খাওয়া হয় না। আর আমি গেলেই তো পাপান আমার পছন্দ করে রান্না বান্না করার জন্য পাগল হয়ে যায়, তো সেখানে আমার টক ডালের প্রায়োরিটিটা একটু পয় ঠিকই, সেখানে টক ডালই হয়। টক মিষ্টি আর তারা খেয়ে উঠতে পারে না। এদিকে মোটামুটি আমার সবকিছুই হয়ে গেছে, জল টল দেওয়া। এবার নুন আর একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। তবে আমাদের বাড়ির এই কাঁচা আম দিয়ে ডাল বলো আর চাটনি বলো, তার যে আলাদা কি অপূর্ব স্বাদ আছে তোমাদের আর কি বলবো। ডালটা ডালের মতন হতে থাক, আমি এবার একটু রেস্ট নিই, কারণ আজকে আমাদের পুরো সিম্পল শর্টকাট একদম মেনু। এই যে দেখলে চাল কুমড়ো অলরেডি রেডি হয়ে গেছে, ডাল তো বসিয়ে দিলাম, আর রয়েছে এই যে শাক। এই শাক না আমি কাটতে পারি না, তাই জন্য এটা মা এসে কেটে কুটে তারপর বসাবে। এটা মনে হয় আমাদের বাড়িতে না বিভিন্ন রকম পাঁচমিশালি শাক তুলে মা রান্না করে, রসুন ফোড়ন দিয়ে, তারপর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, এত অপূর্ব খেতে হয়। আর আমি পালং শাক আর পুঁই শাক ছাড়া মোটামুটি সব রকম শাক খেতেই ভালোবাসি। আমি একটু লোড়া লোড়া খেতে, ও আর পাট শাকের কথা তো ভুলেই গেছি, ওটা তো আমার চরম শত্রু। এই ছাড়া মোটামুটি আমি সব শাকই খাই। তবে পালং শাকটা সবজিতে যদি দেওয়া থাকে সেটা আমি খেয়ে নিই, কিন্তু পুঁই শাক আর হচ্ছে পাট শাক এই দুটো আমি একদম খেতেই পারি না। আর হচ্ছে আজকে এই হবে, আর একদম সিম্পল শর্টকাট মেনু। গরমের মধ্যে না এত তরকারি, মাছের ঝোল এগুলো আমি আর খেতে পাচ্ছি না, তাই জন্য মাকে বললাম মা আমার বাড়ির গাছের আমের ডাল তুমি প্রতিদিন বানাবে, প্রতিদিন ডাল আর মাছ ভাজা এই আমি খেয়ে নেবো, আর কিছু চাই না। আজকে বাবা এই জন্য মাছও আনেনি বাজার থেকে,
আমরা ওরকম কেউ খাবো না রেখে। মাছ ফ্রিজে কালকে বাবা এনে রেখে দিয়েছিল, ওই 3 পিস মতন আমাদের মাছ রয়েছে, ওই যে কাটা মাছ, এই কাটা মাছে আজকে বাবা আসলে ভেজে দেওয়া হবে। ডান, কমপ্লিট। এই আজকে আমাদের দুপুরের সিম্পল সা লাঞ্চ একদম। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে মা এসে বসেছে শাক কাটতে। আমি তো তোমাদের বললাম এই শাকটা আমি কাটতে পারি না। আমার মা শাকই বলো আর সবজি বলো এত কুচি কুচি করে ফাইন গ্রাইন্ড করতে পারে, এখানে গ্রাইন্ডারও না মার কাছে ফেল করে যাবে। এদিকে বাইরে এসে দেখি কতগুলো আম গাছ থেকে পড়ে গেছে, আবার কেউ একটা কুড়িয়েও নিয়ে এসছে। যে যখন জমির দিকে যায় সেই তখন পড়ে থাকা আমগুলো টুকুস টুকুস করে কুড়িয়ে নিয়ে চলে আসে। এই আমের সিজনে এই আম কুড়ানোটা সবার একটা বেশ হ্যাবিটের কাজ বলতে পারো আমাদের বাড়িতে। এখন বাজে অলমোস্ট 8টা মতন। পুজো টুজো দিয়ে আসার পর মাকে বললাম, মা আমার আর আজকে একটুও কফি খেতে ইচ্ছা করছে না, তুমি প্লিজ আমার জন্য একটু ম্যাগি বানিয়ে দিও, তবে আজকের ম্যাগিতে কিন্তু একটু ডিমের ভুজি ওপর থেকে ছড়িয়ে দিও, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমার একটা বাজে অভ্যাস তৈরি হয়েছে জানো তো, ফোন ঘাটতে ঘাটতে যখনই আমি পাহাড়ের কোনো সিনারিও দেখি তখনই যেন আমার ম্যাগির ক্রেভিংটা আরো বেড়ে যায়। ব্যাস সেদিন আর কফির দিকে মন থাকে না, সেদিনই মনে হয় মাকে বলি একটু ম্যাগি বানিয়ে দিতে। আমি যদিও বানিয়ে নিতে পারি, কিন্তু এই মায়ের এই ম্যাগি বানানোর যে স্টাইলটা এত ভালো লাগে, আমি বানালে অন্যরকম হয় ঠিকই, কিন্তু এইরকম টেস্টটা পাই না। ওই যে কিছু কিছু জিনিসে মায়ের হাতের স্বাদটাই একটু আলাদা থাকে। আর এখন মা কোনো কিছু যখন আমাকে বানিয়ে দেয় খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে গুছিয়ে দেয়, কারণ জানে সবকিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি বাড়িতে থাকলেও কোনো কিছু না সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে প্লেটিং করে খেতে ভালোবাসি, এটা আমার একটা স্বভাবের মধ্যেই পড়ে বলতে পারো। আমার খেতেও ভালো লাগে আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। এখন প্রায় অলমোস্ট 9টা মতন বাজে, আমাকে ম্যাগি করে নিজের চাটা খেয়ে আজকে সুতো নিয়ে হাতে বসেছে সেলাই করতে। মায়ের সমস্ত কিছু কাজকর্মই তোমাদের সাথে শেয়ার করলেও এই যে একটা গুণ আছে সেটা তোমাদের কাছে কখনোই শেয়ার করা হয়নি। তবে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, মোটামুটি সমস্ত কিছুই খুঁটিনাটি কিছু অল্প বিস্তর আমি শিখে রাখলেও এই সেলাই করার পার্টটা না আমি রপ্ত করে উঠতে পারিনি। সেটা নিয়ে আমার মায়ের অভিযোগ না থাকলেও বাবার অভিযোগ কিন্তু একদম ভরপুর। ওই যে তোমাদের বলি না, আমার মায়ের সাথে কাজে পাল্লা দিয়ে কুলোনো খুব মুশকিল আছে, সেলাই কমপ্লিট করে এসেছে বিছানার চাদর গোছাতে। মায়ের সাথে সাথে বাবাও আজকাল একটু পিটপিটে হয়ে গেছে, বই কি বেশি দিন এক চাদরে সে আবার শুয়ে উঠতে পারে না। মায়ের মোটামুটি এই কাজকর্ম করতে করতেই সারা দিনটাই কভার হয়ে যায় একদম। এদিকে আমিও আমার একটু চুলটা আঁচড়াতে বসলাম। চুলটা না গরমের মধ্যে এলোকেশি হয়ে থাকলে আরো বেশি গরম লাগে আমার মনে হয়, তাই ভালো করে আঁচড়ে আমি সবসময় চুলটাকে গরমের মধ্যে একদম খোপা করে তুলে রেখে দিই, তাহলে একটু গরমটাও কম লাগে। তবে আজকে এখান থেকে ভিডিওটা শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ সাবস্ক্রাইব করে আর সাপোর্ট করে পাশে থেকো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার জন্য কতটা নেসেসারি সেটা তো তোমরা জানোই। তবে আজকের মতন আসি, বুঝলে তো? অপেক্ষায় থেকো, কাল আবার তোমাদের সাথে আড্ডা দিতে আর দেখা করতে আসছি। সাথে তো ভুরি ভুরি গল্পের সম্ভার থাকবেই। আর এদিকে দেখো না, চুল আঁচড়াতে গিয়ে আমার এত কষ্ট হয়, মাথার অর্ধেক চুল মনে হয় নিচেই পড়ে থাকে। এই চুল আঁচড়ানোর সময় আমার মুখের আনন্দটাই কোথায় যেন নিরাশ হয়ে যায়। যাই হোক, চলো আজকের মতন আসছি, টাটা।